দলীয় কর্মীরা ঠিক কিভাবে নিচ্ছেন? আমরা বলবো আমাদের দলীয় কর্মী যারা, তারা তো রাজনৈতিকভাবে আদর্শগত ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের কর্মীরা তৈরি হয়। হ্যাঁ, কংগ্রেস দল তার সঙ্গে লড়াইয়ের মধ্য দিয়েই আমরা ছাত্র রাজনীতি সব রাজনীতিতে হয়েছি। লড়াই মানে শক্ত লড়াই, মরণ বাঁচন লড়াইও ছিল আর কি। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পরে দিল্লিতে এই যে সরকারটি আমাদের ভারতবর্ষের সংবিধানের সমস্ত কাঠামোকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করছে, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য তাকে নতুন করে লেখার জন্য চলছে, এটা মোদির ঐতিহ্য। কত কিছু বলছে, মোদি বিবেকানন্দের মতো, মোদি গান্ধীর সঙ্গে, এদের সঙ্গে কারোর তুলনা হয় ভারতবর্ষের? পৃথিবীতে কারোর সঙ্গে এদের সঙ্গে কারোর তুলনা হয় না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো তার থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হবে। ভারতবর্ষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভাষা সংস্কৃতি তার মিলন ক্ষেত্র আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে মিলিয়ে দিয়েছে। আমরা ভারতীয়, কিন্তু এইটাকে তারা যেভাবে ধ্বংস করার জন্য রয়েছে, এই বিজেপিকে হটাতে না পারলে এই দেশটাই থাকবে না, তার ঐতিহ্য থাকবে না। তাই এই প্রশ্নে আমরা আমাদের চির প্রতিদ্বন্দ্বী এবং চিরশত্রু বলা যেতে পারে এক সময় এটাতে, এখন তার সঙ্গে আমাদের জোট বাধ্য হয়েছে। কেন? দেশের স্বার্থে, সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের স্বকীয়তাকে রক্ষা করার জন্য, দেশের যে পরম্পরা তাকে রক্ষা করার জন্য। তাই আমরা আজকে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি, অতীতে কার সঙ্গে কি হয়েছিল এটাকে দূরে সরিয়ে রেখে আমরা এই একত্রিত হওয়ার চেষ্টা করছি। এবং ভারতবর্ষের মধ্যে বোধ হয় আগামী 24-এর নির্বাচনের আগে ত্রিপুরাই হবে তার পরীক্ষাগার। আচ্ছা, কারণ ত্রিপুরা থেকেই বলা যেতে পারে প্রত্যক্ষভাবে আমাদের দুটো দলের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাই মিলে আমরা সিদ্ধান্ত করেছি বিজেপিকে হটাবার জন্য কংগ্রেস, সিপিআইএম আমরা একটা রাজনৈতিক সমঝোতাতে যাচ্ছি। ভাগাভাগি করে লড়বো, একটা আসনে যাতে দুটো ভোট না হয়। বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে নিশ্চিহ্ন করতে হবে। এই পরীক্ষায় যদি আমরা সফল হই, এই পরীক্ষাটা গোটা দেশে বিজেপিকে হটাবার জন্য 24-এর লড়াইতে এটা নতুন চেতনা, নতুন প্রেরণা নিয়ে। আপনারা বলছেন যে গণতন্ত্রকে রক্ষা করার জন্যেই বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আপনাদের এই লড়াই। গণতন্ত্র না থাকলে কি একটা রাষ্ট্রের মধ্যে ভোট হয়? বা আপনারা যারা এই মুহূর্তে বিরোধী আসনে রয়েছেন, আপনারাও ভোটে লড়াই করবেন, সেখানে কি মনে হয় যে গণতন্ত্র শব্দটাকে শুধুমাত্র ভোটের জন্যে এখানে সংজ্ঞা নেওয়া? যেমন আমাদের ত্রিপুরায় বিজেপি আসার পর প্রথম পঞ্চায়েত নির্বাচন 96% ওরা আনকন্টেস্টে জিতেছে। লোকসভার নির্বাচন আমাদের প্রার্থীপদ প্রত্যাহার করতে হয়েছে। মিউনিসিপ্যালিটির নির্বাচন দাঁড়াতেই দেয়নি। উপনির্বাচন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ওনাকে ভোট দেওয়ার জন্য সাবরুম, ধর্মনগর, গোটা রাজ্য থেকে ভোটাররা এসে জবরদস্তি ভোট দিয়েছে। এটা আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমাদের কাছে সবচেয়ে প্রত্যক্ষ করেছে। এই যে ভোটার অধিকার, আমার যে পবিত্র অধিকার আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে, এইটা আজকে ভুলুণ্ঠিত ত্রিপুরাতে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এটা যার ভোট সে দোক, তার পছন্দ মতো যাকে খুশি তাকে দোক, এই অধিকারটা রক্ষা করার জন্যই আমরা আজকে এই জোটবদ্ধ হয়েছি। পাহাড় একটা সময় আমরা যেটা জানি যে বামফ্রন্ট +20 দিয়েই তাদের গোনা শুরু করতো বিধানসভা নির্বাচনে। সেই জায়গার মধ্যে এবার আপনারা পাহাড় দখলের জন্যে আমরা দেখছি আপনারা তিপ্রামথাকে আমন্ত্রণ জানাচ্ছেন বারংবার। এই আপনাদের যে জোট, সেখানে কি মনে হয় যে পাহাড় পুনরুদ্ধারে আপনারা এখনও অনেকটা পিছিয়ে রয়েছেন? পাহাড় পুনরুদ্ধার না,
উপজাতি এলাকায় আমাদের শক্তিশালী গণভিত্তি ছিল, এখনও সে ভিত্তি অটুট আছে। কিন্তু নতুন যে প্রজন্ম, শিক্ষিত যে অংশের যারা মানুষ, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছেন, অলীক স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে। আর আগেও দেখেছিল স্বাধীন ত্রিপুরা, এরপরে দেখিয়েছে ত্রিপুরা ল্যান্ড, এখন আবার হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। তা আমরা বলবো, এখন বোধহয় যারা বলছিলেন এই কথাগুলো, সেই কথাগুলো তারা আজকে উপলব্ধি করতে পারছেন। যে কারণে আমরা বলবো, ত্রিপুরামতার যিনি প্রধান, তিনি তো বলছেন যে সংবিধানের মধ্যে তিনি একটা সমাধান চাইছেন, আরও অটোনমি চাইছেন। তো এটা তো আমরাও চাই। আমরা এই প্রথম ত্রিপুরাতে, আমরা যখন ছাত্র, পঞ্চম তফসিলের জন্য আমরা লড়াই করেছি, আমাদের এটা বিরোধিতা হয়েছে। ষষ্ঠ তফসিল আমরা আদায় করেছি, এডিসি আমরাই গঠন করেছি, সিপিআইএমের নেতৃত্বে বামপন্থীরা। আজকে এডিসি হতো না যদি বামপন্থীরা না আসতো। উপজাতিদের জাতিসত্তা, তার স্বকীয়তা, তার ভাষা, তার সংস্কৃতি, তার আপলিফমেন্ট, উন্নতির জন্য আমরা সংবিধান সংশোধনের পক্ষে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা এই পক্ষে আসেন, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি বিজেপিকে হটাবার জন্য। তারা যেটা বলছেন যে লিখিতভাবে কোনো প্রতিশ্রুতি দিতে হবে, সেই প্রতিশ্রুতি দিতেও কি আপনারা প্রস্তুত? আমরা বলবো, আমরা পরিষ্কার করে বলেছি, আমাদের পার্টিতে একটা ইস্যুভিত্তিক পার্টি না, আমরা একটা আদর্শ ভিত্তিতে পার্টি। আমাদের নির্বাচন ইশতেহারে আমি এটা লিখে দেবো, এটাই তো লিখিত। তারপরে যদি তিনি কোনো বলেন যে আমরা দুইটা পার্টি মিলে একটা এগ্রিমেন্ট করব, যে এই সংবিধান সংশোধনের জন্য এই যে আছে, করতে আপত্তি কি আছে? আমরা আলাদাভাবে কেন লিখিত দিতে যাবো? আমরা তো এখন পার্টি না, পার্টি তো ভারত সরকার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই আমরাই করছি প্রথম, তিনি এগিয়ে এসেছেন। তিনি যদি এই লড়াইতে একসাথে আমাদের সঙ্গে লড়াই করেন, ওয়েলকাম করব আমরা। আমরা চাই ইউনিটি, বিজেপির বিরুদ্ধে একটা ভোট হোক, সেটা পাহাড় হোক কিংবা সমতল হোক। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন নির্বাচনী ইশতেহার, এবার বামেদের নির্বাচনী ইশতেহারে মূল কোন বিষয়গুলি ঠাঁই পাচ্ছে? মূল যে বঞ্চনা, তার অবসান চাই। এবং বামফ্রন্টের নতুন কথা না, আগের 10 বছর, পরের 25 বছর আমরা যে উন্নয়নগুলো করেছিলাম, এটাকে নিয়ে যেতে চাই। শান্তি, সম্প্রীতি, কর্মসংস্থান একটা বড় বিষয় হবে। এই ছাঁটাইকৃত যে লোকগুলো আছে, তাদের সমস্ত অধিকার আমরা ফিরিয়ে দেব। কর্মসংস্থান বামফ্রন্ট যে ধারাতে করেছিল, তাকে আরও বেগবান করে যাতে আমরা আমাদের যুবকদের মনের যে প্রত্যাশা, এটাকে যদি পূরণ করতে পারবো করবো। শিক্ষা, সমস্ত বেসরকারি যে শিক্ষা করেছিল, তাকে পুনরুদ্ধার করে আবার সরকারি মাধ্যমে নিয়ে আসবো আমরা। এখনও যেখানে স্কুল কলেজ নেই, আমরা সেখানে করব। এই বিষয়গুলিকে আমরা প্রাধান্য দিয়েছি। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, মাইনরিটি যারা আছে, তার যে অধিকারগুলো আজকে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, এটাকে রক্ষা করার জন্য আমরা কাজ করব। সার্বিকভাবে আমরা এই যে অশান্তি তৈরি হয়েছে, মহিলাদের উপর যে অ্যাট্রোসিটি হয়েছে, যে আক্রমণ, ঘর থেকে বেরোতে পারে না, এই জায়গাগুলো আমরা নিশ্চিতভাবে এই শান্তি সম্প্রীতি রক্ষা করে সকল যাতে সুন্দরভাবে চলতে পারে তার ব্যবস্থা করব। এগুলোই সাধারণত থাকবে। পবিত্রবাবু, যে বিষয়টা আপনি বললেন যে চাকুরিচ্যুতির যে বিষয়টা রয়েছে, তাদের কিভাবে আবার চাকুরিতে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টা আপনাদের নির্বাচনী ইশতেহারে থাকবে। 10,323 আপনাদের সময়ের সৃষ্টি, এবং আমরা বলতে পারি সেখানে তাদের চাকুরিচ্যুতি ঘটেছে। পাশে আছি বলেও আপনারা কি কোথাও দূরে সরে গেছেন 10,323 থেকে? আমরা দূরে সরে যাইনি, আমরা আমাদের ইশতেহারও এই কথা লিখে দেব। আগেও আমরা বলেছিলাম, আমরা আবার বামপন্থীরা সরকারে আসলেই 10,323 যে চাকরি, তার পূর্ণ গ্যারান্টি আমরা দিচ্ছি। এমনকি তাদের পরিবার, 150-এর উপরে পরিবার নিহত হয়েছেন যারা, তাদেরকেও আমরা কিভাবে ওই পরিবারগুলিকে রক্ষা করতে পারবো, তারও গ্যারান্টি আমরা দিতে চাই। শুধু তারা না, বিভিন্নভাবে এই বিভিন্ন জায়গাতে নিয়োগ করেছিল, তাদেরকে অনেককে ছাঁটাই করেছে। সমস্ত ছাঁটাইকৃত যারা আছে, তাদের প্রত্যেকেরই
কর্মসংস্থান করার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। আপনারা কি যথেষ্ট সময় তখন পাননি 10,323-এর জন্য বিকল্প কিছু বা তাদের চাকরি যাতে থাকে সেটা করার জন্য কোনো জায়গায় আপনারা গেছেন কারোর দরবারে কোনো বিশিষ্ট আইনজীবীর কাছে? আমরা তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলাম। 10,323-এর জন্য আমরা 13,000 পোস্ট ক্রিয়েট করেছিলাম। এই পোস্টে না নিতে পারে আবার কোর্টে গেছে, কোর্ট স্টে দিয়েছে, ইতিমধ্যে নির্বাচন চলে এসছে। আমরা তো তৈরি। তাহলে চক্রী যারা তারা চক্রান্ত করে এদের পরিবারগুলোকে আজকে পথে বসিয়েছে। তাই আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই সমস্ত কিছু বাধা সরিয়ে আমরা তাদের কর্মসংস্থানের সমস্ত ব্যবস্থা করব। শাসক দল বিজেপি আইপিএফটি জোটের সরকার বলছে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ভিশন ডকুমেন্টের মধ্যে তারা প্রায় 95%, কেউ কেউ দাবি করছেন 100% পূরণ করেছে। আপনাদের কি অভিমত থাকবে সেই বিষয়ে? তো তারা তো রাজনীতি কেউ করেনি। এই যারা মুখ্যমন্ত্রী সভাপতি হইয়া রাজনীতি শুরু করেছে, ফাঁকে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমরা তো ত্রিপুরায় ছোট থেকে বড় হয়েছি, স্কুল জীবন, কলেজ জীবন, রাজনৈতিক জীবন 50 বছরের উপরে। তারা এইসব জানে না, বুঝে না কি করে বলতে হয়, করতে হয়। তো এইসব কথাবার্তা তারা এত মিথ্যা কথা বলতে পারে বিজেপি ছাড়া বোধ আর কেউ পারে না। প্রধানমন্ত্রী এরকমই বলে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে গেল, মুখ্যমন্ত্রী তো ছাড় বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই কথায় কেউ বিশ্বাস করে না ত্রিপুরার মানুষ আজকে, এমনকি বিজেপির লোকেরা বিশ্বাস করছে না। আমরা প্রচারে বাড়ি বেরিয়ে টের পাচ্ছি যে ফালতু কথা। ভাতা 2,000 করেছে, 1,30,000 ভাতা কেটে দিয়ে। হ্যাঁ বল না, কইয়ের তোলে কেল ভাই কই ভাজা। যাদের বাতিল করলো সেই টাকা দিয়ে আবার তাও পাচ্ছে না। কিন্তু এখানে রেগা 98 দিন 90 দিন কাজ হতো, মাত্র কাজ হয়েছে 30 দিন 34 দিন। এটা 50,000 চাকরি দেবে বলছিল, একটি চাকরি দেয়নি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেগুলি দিতে বাধ্য এর বাইরে একটি চাকরিও দেয়নি। দিয়েছে শিক্ষামন্ত্রীর স্ত্রীকে। এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত। একজন ক্লাস 3 এমপ্লয়িকে 1 বছরের জন্য এক্সটেনশন দিয়েছে। কিরকম প্রয়োজন একজন ক্লাস 3 এমপ্লয়ি, এটা দিয়েছে, কিন্তু সাধারণের কিচ্ছু হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে ওরা কিচ্ছু করেনি। 95 দূরের কথা, 0.5%ও করেনি। পবিত্রবাবু, কর্মসংস্থান বা চাকরির বিষয় নিয়ে বলছিলেন, আপনাদের সময় সৃষ্টি হয়েছে প্রায় 7.5 লক্ষ বেকার। এবার যদি আপনারা জোট সঙ্গীরা যদি ক্ষমতায় আসেন, কি থাকবে কর্মসংস্থানের জন্য আপনাদের প্রতিশ্রুতি? আমি তো বলছি যে আমাদের নির্বাচনী স্তরে এটা থাকবো। সবাইকে তো সরকারি চাকরি দেওয়া যাবে না, কিন্তু আমরা এইভাবে প্রভিশন তৈরি করব যাতে করে সরকারি বেসরকারি বিভিন্ন আউটসোর্সিংয়ে যাতে আমরা ব্যাপকভাবে চাকরি দিতে পারি। কারণ কেন বেকার তৈরি হয়েছে, মানে কি শিক্ষিত বেকার। তারা কি করে তৈরি হয়েছে? আমরা গন্ডাছড়ার মতো জায়গাতে কলেজ করেছি, কাঞ্চনপুরে কলেজ করেছি, ছামনুতে কলেজ করেছি। তো শিক্ষিত পারবে। ফ্রি এডুকেশন ছিল কলেজ পর্যন্ত, ফ্রি এডুকেশন সমস্ত স্কুলগুলিতে। তাহলে লেখাপড়া হয়েছে যে কারণে রৈশাবাড়িও এখন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে। একেবারে দুর্গম গোবিন্দবাড়িতে আমি গেছি, সেখানের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, সে ব্যাঙ্গালোরে চাকরি করছে আইটি ডিপার্টমেন্টে। বলে এই যে উন্নতি, এই কারণে বেকার হয়েছে। তবে ত্রিপুরা যেহেতু ছোট্ট রাজ্য, এখানে প্রভিশন কম, আমরা তাদেরকে সেভাবে প্লেসমেন্ট দিয়ে আমরা যাতে সবাই কাজ পেতে পারে। সবাই তো কাজের জন্য পড়াশোনা করে, তার সংসার আছে, তার নিজেরও তো একটা আছে। একটা শিক্ষিত ছেলে কেন তার বাবা মার থেকে আনবে? বলে এগুলো আমরা সমস্ত প্রভিশন রাখবো। আমরা কীভাবে দিতে পারি, আমাদের একটা ওয়াইড রেঞ্জিং একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, যাতে আমরা স্টেটের বাইরে আমরা করবো। এক বুজ্জনগরে আমরা প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হয়েছিল, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ। আজকে 2,000 লোকও কাজ করতে পারছে না, সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এগুলি করবো, এটা দায়িত্ব।
পবিত্রবাবু, বিগত দিনে আমরা যদি দেখি যে রাজ্যে আপনারা যতবার লড়াই করেছেন, আমরা 4বারের মুখ্যমন্ত্রীর কথাই যদি বলি, মানিক সরকার ছিল মুখ। এবার আপনাদের নির্বাচনী লড়াইয়ে কে মুখ থাকছেন, বা আপনাদের এই জোট যদি সফল হয় মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, সেটা কি কোনো আগে থেকে ঘোষণা থাকবে, আগাম ঘোষণা পাবো আমরা? আমাদের এরকম অ্যাডভান্স করে হয় না, নির্বাচিত প্রতিনিধিরা তাদের নেতা নির্বাচন করবেন, এটি আমাদের পদ্ধতি। মানিক সরকার নেতা আছেন, তিনি নেতৃত্বে থাকবেন, ওনার নেতৃত্বেই ত্রিপুরার নির্বাচন, সে সিপিআইএম হোক কিংবা কংগ্রেস দল যারা আমরা হচ্ছি, সেই পরিচালিত হবে। প্রত্যক্ষ লড়াইয়ে তিনি থাকবেন এবার? এটা কালকে বলা যাবে আমাদের, এটা আজকে না বলাটাই ভালো। আরও একটা বিষয় যেটা জানবো যে আপনাদেরই যারা সংগঠনে রয়েছে বা যারা বিশেষ করে যুবরা রয়েছে, তারা চাইছেন যে যুব কিছু নতুন মুখ উঠে আসুক। এবার আপনাদের সেই তালিকায় কি দেখা যাবে? কালকে দেখা যাবে, অন্তত তো নতুন মুখ অনেকেই থাকবেন, আচ্ছা, আশা করছি আমরা। আরও একটা বিষয় যেটা জানবো যে বামেদের আমরা যদি একেবারে প্রথম সারির নেতা ধরি, তবে সেখানে আপনার নামটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। 2018 নির্বাচনে যেখানে আপনার বিধানসভা কেন্দ্র, সেখানে আপনার পরাজয় হয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে কি আপনাকে আমরা দেখব, বা কোন কেন্দ্রটা বেছে নিচ্ছেন? না, বিষয়টা হলো যে আমরা যারা এবল আছে সবাইকেই তো হবে, আমরা আলোচনা করে এটা কালকে আমরা আমাদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার আগে আমরা সাধারণত এগুলি বলি না, আমরা কাজ করছি, প্রচার করছি সবাই। যেটা দেখা যাচ্ছে যে গ্রাম পাহাড়ে অনেকটা জায়গায় মানুষের কিছুটা ক্ষোভ রয়েছে, সেটা যদিও একেবারে শুরুই করেছিলাম আমরা এই কথা দিয়ে। আপনাদের আমার ভোট আমার অধিকার, যেদিন জাতীয় পতাকা নিয়ে আপনারা মিছিল করেছেন রাজপথে, সেখানে সমীর বর্মন এবং মানিক সরকারকে একসঙ্গে দেখা যাচ্ছে। কোথাও কি সেখানে যারা দলীয় কর্মীরা রয়েছে তাদের মান ভাঙাতে বা তাদের বোঝাতে কি আপনাদের কোথাও একটু প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে? প্রশ্ন থাকবে, স্বাভাবিক এটা, এত দীর্ঘ লড়াই, তাদের বিরুদ্ধে যুদ্ধ এই করে আসছে, আবার এখন একসাথে হচ্ছে। কিন্তু এটা মতো গ্রাউন্ডে আমরা দেখছি কংগ্রেসের লোকেরা এসে আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের মিটিং আমরা তাদেরকে ইনভাইট করি না, তারা পতাকা নিয়ে চলে এসছে। কালকে আমি এক জায়গাতে ভিডিওতে দেখলাম, মাথায় লাল টুপি, হাতে যা তাদের কংগ্রেসের পতাকা, সে একবার ইনকলাব বলছে, আবার বন্দে মাতরম বলছে। এটা তো নেচার হয়ে গেছে যে বিজেপিকে হটাতে হবে, আর কোনো কিছু না। ফলে এই দিক থেকে আমরা বলবো, এই যে অমূলক বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে, এটা দূরে সরিয়ে বিজেপিকে হটাবার লড়াইয়ে সমস্ত কর্মীরা রাস্তায় নেমে কাজ করবে। শাসক দল বিজেপির অভিযোগ যে এতদিন সেটা গোপনে হতো, এবার প্রকাশ্যে এসেছে, সে বিষয়টা আপনার কি মনে হয়? কারণ দীর্ঘ লড়াইয়ের সাক্ষী আপনি। এটা ভুল কথা, প্রত্যেকটা এইবারই হয়েছে। আমাদের কংগ্রেসের সঙ্গে লড়াই আগেই, কংগ্রেসের ভোটটা বিজেপিতে গিয়েছিল, যে কারণে বিজেপি এসছে। এখন তারা বুঝতে পেরেছেন, সেটাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন, তারা এখন রিয়েলাইজ করতে পেরেছেন। ফলে আমরা সেইভাবেই তাদের সঙ্গে সমঝোতা করেছি। 1977 সালে মাত্র 3 মাসের জন্য ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট জোট সরকার তখনকার সময়। 1978 সালে পূর্ণ ক্ষমতায় আসে 10 বছর, মাঝের জোট আমল বাদ দিলে তারপর 25 বছর। এই 35 বছরের দীর্ঘ শাসন, এবার 5 বছর তার থেকে বিরোধী আসনে বসা। কোথাও কি মনে হয় যে ক্ষমতা থেকে সরে গিয়ে বামফ্রন্ট তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই জোটের দিকে নজর দিচ্ছে? একেবারেই না, আমরা ভারতবর্ষের সংবিধান গণতন্ত্রের রক্ষা করার জন্য জোট করছি। আমাদের এরকম শক্তি আছে, 7টা আসলেই একাই আমরা লড়াই করতে পারতাম, কিন্তু এই লড়াইতে বন্ধু পেলে সেই বন্ধুকে নেব না কেন? তাই আমরা নতুন বন্ধু সহ আমরা যদি একেবারেই বিজেপিকে নিশ্চিহ্ন করতে পারি, তার জন্য এই জোট হয়েছে। যেটা আপনি বললেন বন্ধু, সেই বন্ধুদের দলকেই আপনারা তাদের শাসন ক্ষমতাকে আপনারা কালো দিন হিসেবে আখ্যায়িত করতেন, এবং কংগ্রেস বারবার বলতো যে আপনারা ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। সেটা যদি কালো দিন হয়, এই 5 বছরকে আপনারা কি হিসেবে দেখছেন? হ্যাঁ, সেটা যদি জোটামল যদি কালো দিন হয়ে থাকে, এই 5 বছর বিজেপি আইপিএফটি জোট সরকার, এটারও দুর্গম কালো দিন, তার অবসান করতে হবে। এটা ইতিহাস, আগেরটা ইতিহাস। বামফ্রন্ট এমন একটি দল আমরা যেটা দেখতাম প্রতিবারই আমরা, যে তাদের সংগঠন অনেকটা মজবুত রয়েছে, তাদের ভিত রয়েছে। সেই ভিত কি এই 5 বছরে কোথাও নড়বড়ে হয়েছে? কোথাও নড়বড়ে হয়নি, বরঞ্চ নতুন প্রজন্মের প্রচুর ছেলে মেয়ে আজকে আসছে। আমরা পরশুদিন খয়েরপুরে মিছিল করলাম, যুবকরাই সবচেয়ে বেশি। আজকে জিরানিয়াতে আমরা করলাম,
যুবকের সংখ্যাটাই বেশি, তো নতুন যুবক আসছে। আগে দাদু আসতো, এখন নাতি আসছে। আচ্ছা, একেবারে যেটা আপনি বললেন যে আগে দাদুরা আসতো, এখন নাতিরা আসছে, অর্থাৎ বিভিন্ন প্রজন্ম আপনাদের সঙ্গে জুড়ে যাচ্ছে। যেটা জানা গেছে বিগত দিনে যারা মন্ত্রী ছিল বা যারা তাবড় নেতা ছিলেন আপনাদের, এবারের তালিকায় তারা হয় বিরতিতে যাচ্ছেন বা তাদের বাদ দেওয়া হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? এটা তো অনেকে স্বাস্থ্যের কারণে, এখন বিভিন্ন কারণে বাদ যেতেই পারে। আমাদের পার্টিতে কেউ চিরস্থায়ী না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লড়াই করি জনগণের স্বার্থে, আমরা লড়াই করি পার্টির জন্য। আমাদের পার্টিতে এবং মন্ত্রী বিধায়ক হলে তার মধ্যে কোনো আলাদা তফাৎ হয় না। বামফ্রন্টের যেটা ঐতিহ্য ছিল যে ভোট ঘোষণার পরপরই তাদের নির্বাচনী তালিকা তৈরি থাকতো, এবার কি জোট সঙ্গী বা আপনাদের কি কোথাও দেরি হচ্ছে প্রকাশ করতে? আমাদের প্রকাশ হতে দেরি না, আমরা আমাদের সবটা ঠিক করে নিয়েছি। এখন যেহেতু বন্ধু পেয়েছি, মানে বন্ধুদের সহ যদি সব মিলিয়ে না হয়, এই কারণেই দেরি হচ্ছে, অন্য কোনো কারণ নেই। একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, কারণ আপনার যেহেতু একটি বিশেষ বৈঠক রয়েছে। যে বিষয়টা আপনার কাছ থেকে জানার থাকবে যে এই নির্বাচনে আপনারা যেই বিষয়গুলিকে সামনে রেখে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রধান তিনটি বিষয় যদি আমরা জানতে চাই। প্রধান তিনটি বিষয়: কর্মসংস্থান, প্রধান তিনটি বিষয় হলো মানুষকে শান্তি দেওয়া, আইনশৃঙ্খলা, মহিলাদের উপর যে অ্যাট্রোসিটি হয়েছে তাকে রক্ষা করা, সংখ্যালঘুদের উপর যে ধরনের আক্রমণ হয়েছে তার থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ সার্বিকভাবে ত্রিপুরার শান্তি সম্প্রীতি উন্নয়ন তাকে নিয়ে আসার জন্য আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ পবিত্রবাবু আপনাকে। আমাদের এই কুরুক্ষেত্রের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বামফ্রন্ট নেতা পবিত্র কর। আমাদের সঙ্গে থাকুন আপনারা, এবং আপনারা জানেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তের সবচেয়ে বড় সম্প্রচার এই কুরুক্ষেত্র। সঙ্গে থাকুন। তবে রাজনীতির লড়াইয়ে যে যাই বলুক, শেষ হাসি কে হাসবে সেটা দেখা যাবে 2রা মার্চ।